একটি নির্বাচনী আসন, একটিমাত্র ভোট গণনা কেন্দ্র, সেখানে 15তম রাউন্ড পর্যন্ত সব তথ্য প্রকাশ্যে আসছিল। তারপর হঠাৎ অন্ধকার, কোনো আপডেট নেই, কোনো ব্যাখ্যা নেই। আর যখন আবার আলো জ্বলল, ফলাফল ঘোষিত, বিজয়ী ঘোষিত, সরকার গঠিত, কিন্তু সেই অন্ধকারের মিনিটগুলোতে কি ঘটেছিল? এই প্রশ্নটাই এখন কলকাতার হাইকোর্টের বিচারপতির টেবিলে। আর এই প্রশ্নটির উত্তর যদি ভুল দিক দিয়ে যায়, তাহলে পশ্চিমবঙ্গের বর্তমান মুখ্যমন্ত্রী রাতারাতি প্রাক্তন হয়ে যেতে পারেন। একই সাথে রাজ্যে চলছে সাম্প্রদায়িক উত্তেজনা, মুসলিম নেতাদের বিরুদ্ধে একের পর এক এফআইআর আর রাজপথে ক্ষোভের আগুন। পুরো ভিডিওটি দেখুন, কারণ আজকের বিশ্লেষণে যা উন্মোচিত হবে তা পশ্চিমবঙ্গের রাজনীতি বোঝার চাবিকাঠি। পশ্চিমবঙ্গের 294টি বিধানসভা আসনের মধ্যে ভবানীপুর সংখ্যাগতভাবে মাত্র একটি, কিন্তু প্রতীকীভাবে এটি পুরো রাজ্যের রাজনীতির নার্ভ সেন্টার। কেন? কারণ এই দুটো চিরপ্রতিদ্বন্দ্বীর শেষ লড়াই লড়েছিল 2021 সালে নন্দীগ্রামের সেই নাটকীয় পরাজয়ের পর। মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক অস্তিত্ব টিকিয়ে রাখার শেষ ঘাঁটি ছিল ভবানীপুর। অন্যদিকে শুভেন্দু অধিকারীর কাছে এটা ছিল চূড়ান্ত আধিপত্য প্রতিষ্ঠার যুদ্ধক্ষেত্র। প্রতিপক্ষকে তার নিজের এলাকায় হারিয়ে দেওয়ার সুযোগ। ফলাফল ঘোষিত হলো, শুভেন্দু জিতলেন, কিন্তু জয়ের মার্জিন ছিল মাত্র 15,000 ভোটের কাছাকাছি। আর একই সময়ে প্রায় 44,000 ভোট বিভিন্ন কারণে বাতিল হয়েছে বলে অভিযোগ উঠেছে। এখানেই গণিতটা ভয়ঙ্কর হয়ে ওঠে। যে পরিমাণ ভোট বাতিল হয়েছে তা জয়ের ব্যবধানে প্রায় 3 গুণ। সুপ্রিম কোর্টের নিজেরই দেওয়া একটি পূর্ববর্তী রায় অনুসারে যদি কোনো কেন্দ্রে বাতিল ভোটের সংখ্যা জয়ের ব্যবধানের চেয়ে বেশি হয়, তাহলে সেই ফলাফল নিজেই একটি প্রশ্নবোধক চিহ্ন। আর ঠিক এই আইনি ভিত্তির ওপর দাঁড়িয়ে মমতার পক্ষ থেকে কলকাতার হাইকোর্টের নির্বাচনী পিটিশন দায়ের করা হয়েছে। প্রতিটি রাউন্ডের পর আপডেট আসে, কে কত ভোটে এগিয়ে, কে পিছিয়ে। দর্শক, সাংবাদিক, প্রার্থীর এজেন্ট সবাই এই তথ্য দেখতে পায়। ভবানীপুরের ক্ষেত্রে প্রথম 13টি রাউন্ড পর্যন্ত সবকিছু স্বাভাবিক ছিল। নির্বাচন কমিশনের ওয়েবসাইটে নিয়মিত আপডেট আসছিল, কিন্তু 13তম রাউন্ডের পর নীরবতা। কোনো আপডেট নেই, সার্ভার যেন হঠাৎ বোবা হয়ে গেল। এই নীরবতা কয়েক মিনিটের নয়, যথেষ্ট দীর্ঘ সময়ের। আর যখন আবার তথ্য প্রকাশিত হলো, তখন ফলাফলের চেহারা বদলে গেছে। এই নীরবতা কয়েক মিনিটের নয়, যথেষ্ট দীর্ঘ সময়ের। আর যখন আবার তথ্য প্রকাশিত হলো, তখন ফলাফলের চেহারা বদলে গেছে। এখন প্রশ্ন হলো, আধুনিক ডিজিটাল যুগে একটি নির্বাচন কমিশনের সার্ভার কেন হঠাৎ অকেজো হবে? এটা কি প্রযুক্তিগত ত্রুটি ছিল, নাকি এর পেছনে অন্য কোনো হাত ছিল? এই প্রশ্নের উত্তর দেওয়ার ক্ষমতা আছে মাত্র 3টি জিনিসের: ইভিএম মেশিন, ভিভিপ্যাট স্লিপ এবং গণনা কেন্দ্রের সিসিটিভি ফুটেজ। আর ঠিক এই 3টি জিনিসই কলকাতা হাইকোর্ট সংরক্ষণের আদেশ দিয়েছে। যখন একটি আদালত নিজের থেকে এই ধরনের নির্দেশনা দেন, তখন বুঝতে হবে বিচারপতিরা বিষয়টিকে নিছক রাজনৈতিক অভিযোগ বলে উড়িয়ে দিচ্ছেন না, তারা এটাকে যথেষ্ট গুরুত্বের সাথে নিচ্ছেন। এই মামলায় আরেকটি অভিযোগ আছে, যেটা শুনলে গণতন্ত্রে বিশ্বাসী যে কোনো মানুষের কপালে চিন্তার ভাঁজ পড়বে। অভিযোগটি হলো, ভবানীপুরের ভোটের সময় যিনি নির্বাচন কমিশনের বিশেষ পর্যবেক্ষক ছিলেন, তাকে পরবর্তীতে বর্তমান সরকারের একটি গুরুত্বপূর্ণ সরকারি পদে নিয়োগ দেওয়া হয়েছে। এটা কেন এত গুরুতর? কারণ নির্বাচন পর্যবেক্ষকের একমাত্র কাজ হলো নিরপেক্ষতা নিশ্চিত করা। তিনি থাকেন রেফারির ভূমিকায়, কোনো দলের পক্ষে বা বিপক্ষে নয়। কিন্তু যদি সেই রেফারিকে পরবর্তীতে একটি দল পুরস্কৃত করে, তাহলে স্বাভাবিক প্রশ্ন জাগে, এই পুরস্কার কি আগে থেকে প্রতিশ্রুত ছিল? এটা কি নীরব কোনো চুক্তির অংশ ছিল? আন্তর্জাতিক গণতান্ত্রিক মানদণ্ডে এটাকে বলা হয় কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট বা স্বার্থের সংঘাত। যখন একজন নিরপেক্ষ কর্মকর্তা পরবর্তীতে একটি পক্ষের দ্বারা লাভবান হন, তখন তার আগের নিরপেক্ষতা নিয়ে সন্দেহ তৈরি হওয়া অত্যন্ত স্বাভাবিক এবং আইনসম্মত একটি ঘটনা। এই পুরো রাজনৈতিক অস্থিরতার মধ্যে একটি নাম বারবার উঠে আসছে, হুমায়ুন কবির। মুর্শিদাবাদের বিধায়ক, তৃণমূল কংগ্রেসের মুসলিম মুখ। তার সাম্প্রতিক বক্তব্যগুলো পশ্চিমবঙ্গের রাজনীতিতে ভূমিকম্প সৃষ্টি করেছে। তিনি প্রকাশ্যে বলেছেন, যতদিন বেঁচে আছেন মুসলিম সম্প্রদায়ের অধিকারের জন্য লড়াই চালিয়ে যাবেন। মুখ্যমন্ত্রী, পুলিশ সুপার কাউকে ছাড় দেওয়া হবে না। এর প্রতিক্রিয়ায় বিজেপির যুব মোর্চা একাধিক থানায় তার বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে। অভিযোগ, উস্কানিমূলক বক্তব্য, হুমকি, সাম্প্রদায়িক উত্তেজনা সৃষ্টি। কিন্তু এখানে একটু থেমে ভাবা দরকার। হুমায়ুন কবিরের বক্তব্য কি সত্যি উস্কানি, নাকি একটি সম্প্রদায়ের ক্রমবর্ধমান প্রান্তিকীকরণের বিরুদ্ধে প্রতিক্রিয়া? পশ্চিমবঙ্গের 249টি আসনে বিজেপি একজনও মুসলিম প্রার্থী দেয়নি। এই তথ্যটি হুমায়ুন কবির নিজেই তুলে ধরেছেন। রাজ্যের প্রায় 27% মুসলিম, অথচ ক্ষমতাসীন দলের প্রার্থী তালিকায় তাদের প্রতিনিধিত্ব শূন্য। এই পরিসংখ্যান কি গণতান্ত্রিক প্রতিনিধিত্বের নীতির সঙ্গে সাংঘর্ষিক নয়? মুর্শিদাবাদের কথাই ধরুন, 22টি বিধানসভা আসন। আগের বিধানসভায় 16 জন মুসলিম বিধায়ক ছিলেন, এবার সেটা কমে 14 জনে নেমেছে। কিন্তু হুমায়ুন কবিরের অভিযোগ ছিল, এই 14 জনের অধিকাংশই নীরব, মেরুদণ্ডহীন। বিধানসভায় মুসলিম সম্প্রদায়ের স্বার্থ রক্ষায় তারা কোনো আওয়াজ তুলছেন না। এই হতাশা থেকে জন্ম নিচ্ছে সেই ক্ষোভ, যা হুমায়ুন কবিরের মুখ দিয়ে বেরোচ্ছে। এটা একজন ব্যক্তির ক্ষোভ নয়, এটা একটি পুরো সম্প্রদায়ের চাপা যন্ত্রণার প্রতিধ্বনি। মমতা বন্দ্যোপাধ্যায় সারা জীবন একটি জিনিসের মাস্টার, সেটা হলো কোণঠাসা অবস্থা থেকে ঘুরে দাঁড়ানো। 2007 সালে নন্দীগ্রামে, 2011 সালে 34 বছরের বাম শাসনের পতনে, 2021 সালে
মোদি শাহের সর্বশক্তি নিয়ে আসা আক্রমণ ঠেকানোয় প্রতিবারেই তিনি প্রমাণ করেছেন যে তাকে আটক করা এত সহজ নয়। এবারের কৌশলটি আইনি, রাজপথের আন্দোলন, আদালতের করিডোর, এবং এই কৌশল অনেক বেশি কার্যকর হতে পারে, কারণ রাজপথের আন্দোলন দমন করা যায় পুলিশ দিয়ে ধারা 144 জারি করে, কিন্তু আদালতের রায় সেটা মানতে বাধ্য রাষ্ট্রপতি থেকে শুরু করে একজন সাধারণ নাগরিক পর্যন্ত। মমতার এই আইনি পদক্ষেপ একই সাথে তিনটি উদ্দেশ্য সাধন করেছে: শুভেন্দুর বৈধতাকে প্রশ্নবিদ্ধ করা, নিজের রাজনৈতিক ন্যারেটিভ জীবিত রাখা এবং দলের কর্মীদের মনোবল ধরে রাখা। আসন্ন পঞ্চায়েত ও পৌরসভা নির্বাচনের আগে এটা তার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। শুধু ভবানীপুরের নির্বাচনী পিটিশনই নয়, শুভেন্দু অধিকারের বিরুদ্ধে মোট 32টি মামলা চলমান আছে। কলকাতা হাইকোর্টে তাকে 104 বার হাজিরা দিতে হয়েছে। একজন মুখ্যমন্ত্রী যদি তার কর্মসময়ের একটি উল্লেখযোগ্য অংশ আদালতের আত্মরক্ষায় ব্যয় করেন, তাহলে প্রশাসন চালানোর সময় তিনি কোথায় যাবেন? 32টি মামলা মানে 32টি আলাদা আইনি ফ্রন্ট, প্রতিটিতে আলাদা আলাদা উকিল, আলাদা আলাদা কৌশল, আলাদা আলাদা শুনানির তারিখ। এটা যে কোনো মানুষের জন্য মানসিকভাবে ক্লান্তিকর। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন এই মামলাগুলো শুভেন্দুর জন্য একটি লিগ্যাল ট্র্যাপ বা আইনি ফাঁদের মতো কাজ করছে। প্রতিটি মামলা তাকে একটু একটু করে দুর্বল করছে, তার মনোযোগ ভাগ করছে এবং রাজনৈতিক ইমেজ ক্ষত তৈরি করছে। সামনে আসছে পঞ্চায়েত নির্বাচন, তারপর পৌরসভা নির্বাচন। প্রতিটি নির্বাচন হবে ক্ষমতার পরীক্ষা। শুভেন্দুর সরকার কতটা শক্ত, মমতার বিরোধী শক্তি কতটা কার্যকর, আর সাধারণ মানুষের মন কোন দিকে, সব প্রশ্নের উত্তর আসবে এই নির্বাচনগুলোতে। কিন্তু এর আগে যদি ভবানীপুরের রায় আসে এবং সেটা শুভেন্দুর বিরুদ্ধে যায়, তাহলে পুরো রাজনৈতিক সমীকরণ উল্টে যাবে। মমতা বন্দ্যোপাধ্যায় আবার বিধানসভায় ফিরবেন, বিরোধী দলের মনোবল বাড়বে এবং বিজেপির পশ্চিমবঙ্গ অধ্যায়ের একটি বড় প্রশ্নচিহ্ন তৈরি হবে। অন্যদিকে যদি শুভেন্দু টিকে যান, তাহলে মমতার রাজনৈতিক ভবিষ্যৎ আরও অনিশ্চিত হয়ে পড়বে। তৃণমূল কংগ্রেসের অভ্যন্তরীণ বিদ্রোহ আরও মাথাচাড়া দেবে এবং রাজ্য বিজেপির আধিপত্য আরও শক্তিশালী হবে। এই পুরো রাজনৈতিক মহাযুদ্ধে সবচেয়ে উপেক্ষিত পক্ষ হলো সাধারণ মানুষ। তারা চায় রাস্তাঘাট ঠিক হোক, বিদ্যুৎ আসুক, চাকরি মিলুক, দাম কমুক, কিন্তু তাদের নির্বাচিত প্রতিনিধিরা ব্যস্ত আদালতে, ব্যস্ত একে অপরের বিরুদ্ধে মামলা করতে, ব্যস্ত টেলিভিশনে চিৎকার করতে। পশ্চিমবঙ্গের 9 কোটির বেশি মানুষের ভাগ্য এখন ঝুলে আছে একটি আদালতের রায়ের উপর, কয়েকজন রাজনীতিকের উচ্চাকাঙ্ক্ষার উপর এবং সাম্প্রদায়িক বিভাজনের আগুনের উপর। এটাই কি গণতন্ত্রের প্রকৃত চেহারা, নাকি গণতন্ত্র অনেক বেশি কিছু হওয়ার কথা ছিল? পশ্চিমবঙ্গ এখন একটি রাজনৈতিক টাইম বোমার উপর বসে আছে। ভবানীপুরের রায়, হুমায়ুন কবিরের এফআইআর, শুভেন্দুর 32টি মামলা, মমতার কৌশলগত চাল, সবকিছু মিলিয়ে একটা অবিশ্বাস্য জটিল সমীকরণ তৈরি হয়েছে। আগামী কয়েক মাসে কলকাতা হাইকোর্টে যে রায় দেবে, সেটা শুধু পশ্চিমবঙ্গের নয়, পুরো ভারতের রাজনীতির গতিপথ বদলে দিতে পারে। কারণ এই রায় প্রমাণ করবে ভারতের গণতন্ত্র বিচার বিভাগ কি সত্যি শেষ আশ্রয়স্থল, নাকি সেখানেও রাজনীতির লম্বা হাত পৌঁছে গেছে? আপনি কি মনে করেন? ভবানীপুরে কি সত্যি অনিয়ম হয়েছিল? শুভেন্দু কি টিকবেন? মমতা কি ফিরবেন? আপনার বিশ্লেষণ কমেন্টে লিখুন। ভিডিওটি তথ্যবহুল মনে হলে লাইক দিন, শেয়ার করুন, আর এই ধরনের গভীর রাজনৈতিক বিশ্লেষণ নিয়মিত পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।